আচ্ছা, আজকে তাহলে আমরা ঠিক প্রথম দিন যেখান থেকে শুরু করেছিলাম চ্যাপ্টার 5 এর তারপর থেকে পড়বো, ঠিক আছে? চ্যাপ্টার 5 এ চলে যাই। চ্যাপ্টার 5 এর তোমাদের সমস্যা বেরিয়েছে যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টে কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লো চার্টের একটা সমস্যা সলভ করে দেন আমরা আগাবো সামনে, হ্যাঁ? আর আমরা আমরা অ্যালগরিদম থেকে কিভাবে এর প্রবলেমের সলিউশন করা হয় সেটাও দেখব আজকে। আচ্ছা, এখন কোনটা জানি প্রবলেম ও বললো 12 নাম্বার আর 7 নাম্বার তোমার ধারার, এইটা না? দাঁড়াও দেখি, 12 নাম্বার আর 7 নাম্বার বললো। ও না, ওর বইয়ের সাথে তো আমাদের মিল হবে না, এই ধারার প্রবলেম ছিল এটা। আচ্ছা, এই যে ধারার যে প্রবলেমটা 9 নাম্বার, এটার সাথে ওইটার মিল আছে। শিশির, দেখছো তুমি? দেখো, এই যে ধারার যে যোগফলগুলো করা হয়, যে 1 2 3 এইভাবে এটাকে n সংখ্যক পর্যন্ত ধারার যোগফলের একটা অ্যালগরিদম লিখতে হবে। তো আমরা প্রোগ্রামের অ্যালগরিদমে প্রথমে কি লিখবো? ধাপ 1 এ প্রোগ্রাম শুরু করলাম। ধাপ 2 তে ইনপুট এবং যে সমস্ত ভেরিয়েবল গুলো নিতে হবে সেগুলো, তাহলে ইনপুট হিসেবে আমরা n এর মান আমরা গ্রহণ করব। ধাপ তৃতীয়তে s সমান সমান 0 ধরে নেব, ইনিশিয়ালি i এর ভ্যালু 1 ধরে নেব, ঠিক আছে? এরপরে আমরা s সমান সমান, এই যে ধাপ 4 এ s সমান সমান s প্লাস i, তাহলে s এর ভ্যালু কত? 0 না? তাহলে 0 প্লাস i মানে কি? 1। তাহলে s এর ভ্যালু এখন কত থাকবে? 1। বুঝতে পেরেছো? এরপরে আমরা i ইকুয়ালস টু i প্লাস 1, এটার মানে হচ্ছে যে i এর ভ্যালু ইনিশিয়ালি যা থাকবে তার সাথে 1 যোগ করে দিব। তাহলে কত হলো? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। ওকে, এটা একটা ইটারেশন। এরপরে আমরা ধাপ 5 এ যাব। আচ্ছা, এই লাইনটা কেন করব সেটার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ধারাটা হচ্ছে এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, তো এই ধরনের ধারা যেহেতু n সংখ্যক নাম্বার, এই n এর ভ্যালুটা যত হবে ঠিক ততবার আমাকে যোগ করতে হবে, এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে। তো এর জন্য আমরা যোগ করে কোথায় রাখবো? একটা পাত্রে রাখতে হবে। এই s টা হচ্ছে সেই পাত্র, ঠিক আছে? তো s এর ভেতরে আমরা যদি ইনিশিয়ালি 0 রাখি, তাহলে এর সাথে আমি যাই যোগ করি না কেন কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু আমি যদি ইনিশিয়ালি কিছু না রাখতাম, তাহলে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে এখানে কিছু গার্বেজ ভ্যালু থেকে যায় যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। তো ওই গার্বেজ ভ্যালুগুলোর সাথে যোগ হলে তখন একটু সমস্যা হতে পারে, মানের পরিবর্তন আসতে পারে। এর জন্য আমরা s এর ভিতরে ইনিশিয়ালি 0 রাখলাম। তো এই 0 এর সাথে 1 কে যোগ করলে 1 আসবে, তাহলে আমরা এটা পেলাম, এই প্রথমটা। তার সাথে আমরা পরবর্তীটা যোগ করব না, এই জন্য i এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করলাম, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এবার 2, এই যে 2 আমরা বললাম যে 2 এর ভ্যালুটা n এর সাথে কম্পেয়ার করব। ধরো 2 এর ভ্যালু যদি আমরা n এর ভ্যালুটা বলে থাকি, যে মনে করো 5 বলে থাকি, হ্যাঁ? তাহলে n এর ভ্যালু যদি 5 বলে থাকি, মনে করো 1 থেকে 5 পর্যন্ত যত ভ্যালু আছে তার যোগ করতে চাচ্ছি, তাহলে 2 অবশ্যই 5 এর চাইতে ছোট, তাই না? ছোট অথবা সমান হতে হয়, সেখানে কি ছোট। তাহলে আমরা এখানে আসব, s এর মানটা আমরা তখন কি করব? আমরা 4 নাম্বার ধাপে চলে যাব, আমাদের লুপটা তখনও শেষ হয়নি। আমরা যখন 6 এ আসবো তখন কিন্তু লুপটা শেষ হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব? 4 নাম্বার ধাপে আবার চলে যাব, এই যে 4 নাম্বার ধাপ, এটা এই ধাপে চলে যাব এবং এখানে গিয়ে আবার ওই কাজটা করব। তো s এর ভ্যালু তখন কত ছিল? 1 ছিল। তাহলে s এর ভ্যালু এখন 1 এর সাথে 2 কে যোগ করব, i এর ভ্যালুটা, ঠিক আছে? s প্লাস i না, i এর ভ্যালু কত? 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু, এখন s এর ভ্যালু হয়ে যাবে, কারেন্ট ভ্যালু হয়ে যাবে 3, ঠিক আছে? এবার i এর ভ্যালু 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 3, ঠিক আছে? 3। এবার i এর ভ্যালু আবার কন্ডিশনে যাবে, চেক করতে যাবে, এই যে 5 নাম্বার লাইনে যাবে। তো i এর ভ্যালু যে 3, এটা ছোট অথবা সমান কিনা 5 এর চাইতে। তো 5 এর চাইতে যেহেতু এটা ছোট, সেহেতু আমরা আবারও এই 4 নাম্বার লাইনে চলে যাব, ঠিক আছে? এই 4 নাম্বার লাইনে চলে যাব। এই 4 নাম্বার লাইনে গিয়ে এই যে 3 ছিল না s এর ভ্যালু, ওর সাথে আবারও কার ভ্যালু যোগ করব? i এর ভ্যালু যোগ করব। i এর ভ্যালু কত আছে?
এই সময় এখন এই যে 3 আছে, তাহলে 3 কে যোগ করে দাও, এই 3, তাহলে 3 আর 3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এস এর ভ্যালু এখন কারেন্ট ভ্যালু হচ্ছে 6। এবার এই যে 3 ছিল না এর ভ্যালু, এর সাথে আবার 1 যোগ করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে কারেন্ট ভ্যালু কত, 4। 4 কি, 4 তো 5 এর চাইতে ছোট, তাই না? এই যে কন্ডিশন চেকিং এ যাব 5 নাম্বার লাইনে, তো যেহেতু হচ্ছে 4 5 এর চাইতে ছোট, তখন আমরা কি করব, আবার 4 নাম্বার লাইনে যাব, এটাকে বলা হয় লুপ। তখন আবার কি করব, এই 4 নাম্বার লাইনে গেলে এস এর ভ্যালু যে 6 আছে এর সাথে আবারও আই কে যোগ করব, আই এর ভ্যালু কত এবার 4, তাহলে 6 আর 4 এ কত হয়ে যাবে, 10। 10 এখানে তাহলে 10 লিখে রাখলাম, ওকে। এইবার আমরা আবার যদি 4 কে 1 যোগ করি 5 হয়ে যাবে। এবার আমরা আবারও ইটারেশনটা করব, 5 মানে 5 কি 5 এর চাইতে ছোট বা সমান, হ্যাঁ অবশ্যই এটা ছোট বা সমান, এর জন্য আমরা কন্ডিশনটা ট্রু পাবো। আবারও আমরা আমাদের 4 নাম্বার লাইনে চলে যাব, ঠিক আছে, এই যে 4 নাম্বার লাইন সেখানে চলে যাব, দেন হচ্ছে এই কাজটা আবার করব। এখন এটা খুব সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে কোডটা করে দেখাচ্ছি এখনই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে আই থিঙ্ক। দাঁড়াও আমি এখানে দেখাই দিই, এই যে ইফ i lesser equal n, এই লুপের ভিতরে একটা কন্ডিশন ইউজ করেছে, ঠিক আছে। দাঁড়াও আমি এই কোডটাই তোমাদেরকে করে, এই যে আমরা কোড ব্লক অন করছি, ওই যে অ্যালগরিদম এবং যে ফ্লো চার্টটা পেলাম ওই অনুযায়ী আমরা এটাকে করে দেখবো এখন, হ্যাঁ, যে ওই অনুযায়ী আমাদের এই কোডটা করা যায় কিনা দেখি তো। কোড ব্লকস অন করছি, এই যে কোড ব্লকস অন হয়ে গেল। আমরা একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি, এটার নাম সেভ করছি হচ্ছে, এটার নাম দিব কি বলো, এটার নাম দিব হচ্ছে 1 2 n sum, এটা দিলাম .c, ওকে, দেন এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমরা এই জায়গাটায় কোড করব, হ্যাঁ। প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে ইনক্লুড লিখতে হয়, ইনক্লুড stdio.h, এরপরে আমরা হচ্ছে ইন্টিজার মেইন এটা লিখে নিলাম, এর ভিতরে আমরা যা কিছু লিখার তা কিছু লিখব, আর অবশ্যই রিটার্ন 0 লিখতে হয়, এটা গতদিন বলেছি কেন লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা এটুকু লিখে নিলাম। এখন আমরা আমাদের অ্যালগরিদমটাকে পাশে রাখি, যাতে অ্যালগরিদমটা দেখে দেখে আমরা কোডটা করতে পারি, হ্যাঁ। একটু ছোট করে দিচ্ছি, দেখা যাচ্ছে, এই যে অ্যালগরিদমটাকে পাশে রাখলাম। আমার অ্যালগরিদমে বলা আছে যে ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করব, তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা লাগতে পারে, একটা হচ্ছে i একটা ভ্যারিয়েবল, s একটা ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে n একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করে নিই, আমাদের ভ্যারিয়েবল গুলো সব ইন্টিজার টাইপ, int ইন্টিজার, আমাদের হচ্ছে n একটা ভ্যারিয়েবল, s একটা ভ্যারিয়েবল এবং i একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, তিনটা ভ্যারিয়েবল। আর s টা অবশ্যই আমরা হচ্ছে 0 ইনিশিয়ালাইজ করে নিলাম প্রথমে ডিক্লারেশনের সময়। এবার আমরা এখানে যেহেতু একটা লুপ ইউজ করব, সেজন্য আমরা এখানে লিখছি ফর। তোমরা এখনো লুপ তো জানো, তাই না, এর আগে তো পড়েছো, এটা তো এখন রিভিশন ক্লাস, সো এই জন্য আমি লুপ নিয়ে আলোচনা আরো বিশদ করব। আপাতত এটা জাস্ট দেখো, i equals to 1, এটা 1 থেকে শুরু হবে লুপটা, এটা হচ্ছে i less or equal n, এরপরে বললাম i প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের লুপের কন্ডিশন। এবার এর ভিতরে আমরা ইয়ে করলাম যে কন্ডিশন কিন্তু দিয়ে ফেলেছি, সবকিছু দেয়া সারা। এবার আমি বললাম এটা আমরা চাইলে while লুপ দিয়েও করতে পারতাম, সমস্যা নাই। এরপরে আমরা বললাম যে s equals to কোনটা কোনটা বলো, কোনটা কোনটা বলো, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ফর লুপটা লিখছি না, মানে এই যে লুপ লিখতেছি, এই লুপটা কিভাবে লিখবো সেটা তো মনে করো, আমরা s এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে নিয়েছি, এখন i এর ভ্যালু আমরা যদি 1 এখানে শুরু করি,
সেটাও করতে পারি। সেক্ষেত্রে আমরা while লিখব, while লুপ লিখে নিলাম, ঠিক আছে। এরপরে বললাম যে এর ভিতরে একটা কন্ডিশন দিয়ে দেব, while এর ভিতরে একটা কন্ডিশন দিলাম যে i লেস অর ইকুয়াল n, ততক্ষণ পর্যন্ত এই while লুপটা চলবে। লুপ তিন রকমের আছে, এক হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে while লুপ, আর একটা হচ্ছে ডু while লুপ। তা আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করি while এবং ফর লুপ, ঠিক আছে। তুমি যে কোনো লুপ দিয়ে এটা ব্যবহার করতে পারো। আমি ফর দিয়ে দেখাচ্ছিলাম, তো ওখানে একটু কন্ডিশন বোঝানোর জন্য হচ্ছিল, এজন্য while দিয়ে আরেকবার দেখাই। এবার এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে s এর সাথে সাথে s প্লাস i এই কাজটা করবা, ঠিক আছে। এরপরে i কে ইনক্রিমেন্ট করতে হবে, i ইকুয়ালস টু i প্লাস 1, এটা লিখে শেষ করলাম। এরপরে আমাদের কন্ডিশন অনুযায়ী কাজ শেষ। আমরা এখন এখানে একটা প্রিন্ট দিব। হ্যাঁ, এখন কথা হলো কন্ডিশন অনুযায়ী যে কাজ শেষ হয়েছে এটা আমি কিভাবে বুঝবো বলতো? প্রিন্ট এফ এর ভিতরে আমরা লিখবো হচ্ছে যে ধরো লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 দিয়ে এখানে n দিয়ে দিলাম, n ইকুয়ালস টু এই যে পার্সেন্টেজ একটা দিয়ে দিলাম, যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু পার্সেন্টেজ ডি, এখানে আমি ওই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম যার ভিতরে ভ্যালুটা থাকছে সেটা হচ্ছে s, দেন এই যে ডান। এখন কথা হলো এই যে আমরা যদি এখন এটাকে ইয়ে করি, আচ্ছা এখানে এখন কাজ করবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু ইনপুট নেই নাই, ইউজারের কাছ থেকে তো ইনপুট নিতে হবে, তাই না? তো এখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, কার দিয়ে? স্ক্যান এফ দিয়ে। স্ক্যান এফ এখানে ইনপুট নিয়ে নিচ্ছি পার্সেন্টেজ ডি, এখানে ধরো বললাম কাকে ইনপুট নিব, এন কে ইনপুট নিব। তাহলে এখানে একটা অ্যাড্রেস অপারেটর দিতে হবে, ইনপুট যেহেতু আমরা নিচ্ছি ইন্টিজার একটা টাইপসের ডাটাকে। এখন প্রথমে আমরা যদি মনে করি কিছু একটা লিখবো, সেটার জন্য আমরা একটা প্রিন্ট এফ দিয়ে দিচ্ছি যাতে করে ইউজারের কাছে একটা মেসেজ যায় যে এখানে কি ইনপুট করব আমি, তাই না? এখানে ধরো লিখে দিলাম ইন্টার দ্য নাম্বার n, ঠিক আছে, এই কথাটা লিখে দিলাম। এখন কন্ডিশন এবং আমার সমস্ত কিছুর সাথে আমার প্রোগ্রামটা কাজ করছে কিনা এটা চেক করব। দেখো এইখানে আমাদের যেই অ্যালগোরিদম আছে সেটা দেখবো, ফ্লোচার্ট দেখবো এবং মিলাবো। প্রথমে বলা হলো প্রথম ধাপ শুরু করলাম, তারপর বলা হলো n কে ইনপুট নিব, এই যে n কে ইনপুট নিলাম, ঠিক আছে, এই লাইনে। এরপর বলা হলো যে s এর ভ্যালু 0 করব, i এর ভ্যালু 1 করব। s এর ভ্যালু তো আমরা উপরে 0 করেছি, উপরে এই যে এই জায়গাটায় আমরা আগে 0 করে দিয়েছি, এই যে s এর ভ্যালু 0 আর আমরা i এর ভ্যালু 1 করেছি। এরপর বললাম যে এটা কন্ডিশন যেটা i চাইতে ছোট কিনা nটা, এই অনুযায়ী আমাদের এই লুপটা চলবে। এরপরে বললাম যে এই লুপের ভিতরে আমরা একটা কাজ করেছি s ইকুয়ালস টু s প্লাস i এবং i ইকুয়ালস টু i প্লাস 1, এই যে এই কাজটা করলাম, ঠিক আছে। এরপরে আমাদের দেখো ফ্লো চার্টের সাথে আমরা মিলাবো, n কে ইনপুট নিলাম, হ্যাঁ n কে ইনপুট নিলাম, s সমান সমান 0, i সমান সমান 1, এই যে s সমান 0, এই যে i সমান সমান 1, ঠিক আছে। এরপরে কি করলাম, এই যে এখানে কন্ডিশন চেক করলাম, এই যে কন্ডিশন i লেস অর ইকুয়াল n কিনা, ঠিক আছে। এরপরে কি করলাম, এই যে লুপের ভিতরে কাজগুলো করলাম। হ্যাঁ, ক্লিয়ার? এই যে লুপের ভিতরে আমরা লিখে দিয়েছি যে হচ্ছে s সমান সমান s প্লাস 1, i সমান সমান i প্লাস 1। ওকে, এবার আমরা এটাকে রান করে দেখি তো কি হয়। মনে করো আমরা যেটা দেখতেছিলাম এইটাতে মনে করো ইনপুট n এর ভ্যালু দিলাম 5, এই যে দেখো 15 চলে আসছে। তো আমরা যেটা দেখছিলাম সেখানে কি আমরা 4 পর্যন্ত দেখেছিলাম 10 আর লাস্টের স্টেপটা ছিল কি 5, সো 5 কে যোগ করলে 15 চলে আসতো, তাই না? বুঝতে পেরেছো? এখন বলো যে তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা। এই যে দেখো আউটপুট 15 এসে গেছে না? আমরা এখন মিলাই এটার সাথে যে কিভাবে আসলো। এই যে দেখো এটাকে বড় করে দিই, হ্যাঁ, এবার এখানে মিলাই আমরা কিভাবে আসলো। প্রথমে এই জায়গাটায় i এর ভ্যালু কত পেলাম, 1 পেলাম, হ্যাঁ, ইনিশিয়ালি i এর ভ্যালু কত, 1। ইনিশিয়ালি s এর ভ্যালু কত, 0, ওকে 0। এর সাথে i এর ভ্যালুকে যদি যোগ করা হয় 1, তাহলে কত হয়ে যাবে, 1 থাকবে s এর ভ্যালু ফার্স্ট ইটারেশনে, এবং i এর ভ্যালু যেহেতু সবসময় কি ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, তাহলে i এর সাথে 1 যোগ করে দিলাম, 2 হলো। দেন কন্ডিশন চেকিং এ যাবে যে 2 কি 5 এর চাইতে ছোট বা সমান, আমি তো 5 ইনপুট নিয়েছি এই জন্য 5 দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। এরপরে 5 এর সাথে সে চেক করলো
ফার্স্ট ইটারেশনের পরে। তারপরে সে দেখলো যে না 2 যেহেতু ছোট, সো এখানে চলে আসবে এই যে i এর ভ্যালু, এটা s এর ভ্যালুর সাথে আবার যোগ হবে, তাহলে 2 প্লাস 1 কত হচ্ছে, 3 হচ্ছে। এই যে দেখো 3, এই, আর এখানে আবার 1 যোগ করা হবে। এখন কথা হলো আমরা এই কন্ডিশনগুলো কিভাবে চেক করব, যে আমাকে প্রশ্নে যা বলা হয়েছে যে 1 প্লাস 2 প্লাস 3, এই যে বলা হয়েছে না, আমাকে অলওয়েজ এই নাম্বারটা তৈরি করতে হবে। দেখো এই যে 1 প্রথমে যোগ করেছিলাম 0 এর সাথে 1, এই যে 1 এসেছিল ভ্যালু, পরবর্তীতে আমার 2 যোগ করার কথা, এই যে 2 যোগ করলাম, পরবর্তীতে আমার 3 যোগ করার কথা, এই যে দেখো 2 প্লাস 1 এটা 3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ডিশন চেকিং এর পরে আমরা যখন এই লুপের ভিতরে ঢুকবো, এই জায়গাটায় ঢুকবো, তখন দেখো এস এর ভ্যালু কিন্তু 3 আছে। এস সবসময় লাস্টের ভ্যালুটা রাখবে, হ্যাঁ, আগের ভ্যালুটা বাদ দিয়ে ফেলবে, যেহেতু এটা একটা লোকাল ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এই যে 3 আর i এর ভ্যালু কত, 3, তাহলে 3 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 6। এইভাবে সবসময় আপডেট হবে। এবার এখানে দেখো আবার 1 যোগ করলাম, 4 হলো, 4, এরপরে কি হবে, আচ্ছা এরপরে কি হবে, এই যে 6 আর 4, যদি আমরা পরবর্তী ইটারেশনে যাই তাহলে 10 হয়ে যাবে, 6 আর 4 10, এই যে 10। এরপরে আবার যদি ইনক্রিমেন্ট করি 4 কে 5 হয়ে যাবে 1 যোগ করলে। এবার এই 5 যদি এর সাথে যোগ করি তাহলে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। কিন্তু যেই এর সাথে আবার 1 যোগ করব তখন এটার ভ্যালু হয়ে যাবে 6। এই যে 6 হয়ে গেল, এবার কন্ডিশন যদি চেক করে, যে মনে করো বললাম যে লেস অর ইকুয়াল 5 যেটা আছে 5 এর সাথে যদি আমি 6 কে কন্ডিশন চেক করি যে 6 এর চাইতে কি 5 হচ্ছে বড় নাকি 6 কি ছোট, এটা বলতেছি যে 6 কি 5 এর চাইতে ছোট বা সমান। যেহেতু না, 6 যেহেতু বড়, তার মানে এই কন্ডিশনটা ফলস, তখন আর এই লুপের ভিতরে সে ঢুকবে না, তখন সে লুপের বাইরে বের হয়ে যাবে এবং ঠিক এই লাইনটাকে সে এক্সিকিউট করবে। এই যে যে লাইনটা আছে প্রিন্টএফ, এই লাইনটাকে সে এক্সিকিউট করে সে তার ভ্যালুটাকে আউটপুট করবে। সেই কাজটা এখানে করেছে, দেখো এই যে আউটপুট দিয়েছে কত, 15 না, এই যে 15 দিয়েছে। আমরাও ঠিক যে আউটপুটটা দেখলাম আমাদের ক্যালকুলেশনে আসলো সেটা 15 ছিল। তার মানে হচ্ছে যে কম্পিউটারের কম্পাইলারকে দিয়ে আমি কাজ করায় নিচ্ছি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, কিন্তু সেটা হচ্ছে আমার মতো করে তাকে বুঝাচ্ছি এবং ম্যাথমেটিক্যাল লজিকেই তাকে বোঝাতে হচ্ছে। আমি কিন্তু ভুল করে তাকে বুঝালে হবে না, সে কিন্তু আমাকে রেজাল্ট ভুল দিবে। আচ্ছা তাহলে শিশির, প্রবলেম বুঝতে পেরেছো না? আমরা এই ফ্লো চার্টের যে কোনো সমস্যা সমাধান করতে পারবো। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। তুমি তো আজকে আমাকে যে ফ্লো চার্টটা দেখাতে বললে এটা কিন্তু অনেক আপডেটেড, মানে যে যতদূর আমরা এখনো যাইনি, আপডেটেড মানে ওখানে হচ্ছে লুপের ব্যবহার হয়েছে, হোয়াইল লুপ বা ফর লুপ কোন একটা লুপের ব্যবহার ছিল। আমরা গতদিন এই যে লাইব্রেরি পর্যন্ত দেখেছিলাম কিভাবে লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করতে হয়। আজকে দেখব যে যত রকমের ডেটা টাইপস আছে সেই ডেটা টাইপস গুলো সম্পর্কে আজকে আইডিয়া নিব, ঠিক আছে? শিশির, তুমি কি রেডি? সি প্রোগ্রামিং শিখলে ডেটা টাইপসটা জানা খুব জরুরি। তো ডেটা টাইপসে যাওয়ার আগে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে নিই। সেটা হচ্ছে যে মনে করো, আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, হ্যাঁ আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মনে করো ডেটা, যে ডেটা কি আমরা জানি যে আমরা যা কিছু ইনপুট করব, যে যত নাম্বার বা যা কিছু অক্ষর সবকিছু হচ্ছে এক একটা ডেটা। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের বাস্তবের সাথে তুলনা করি ভ্যারিয়েবলকে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। হ্যাঁ, মনে করো আমি তোমাকে এরকম কিছু পাত্র দিলাম, হ্যাঁ, এবং বললাম যে এটার এটার ধারণ ক্ষমতা হচ্ছে মনে করো বললাম 10 কেজি, ঠিক আছে? এরপর বললাম যে এটার ধারণ ক্ষমতা মনে করো 20 কেজি। হ্যাঁ, এরপরে মনে করো বললাম এটার ধারণ ক্ষমতা হচ্ছে 50 কেজি। ওকে, এটা মনে করো 100 কেজি, আরো বড়। এই যে ধারণ ক্ষমতা গুলো বললাম, তোমাকে বললাম যে তুমি আমার জন্য 5 কেজি চাল নিয়ে এসো, তুমি কোন পাত্রটা নিবে? 5 কেজি চালের জন্য কোন পাত্রটা নিবে আমাকে বলো তো। হ্যালো, মনে করো তোমাকে বললাম যে 5 কেজি চাল
তুমি নিয়ে আসবে আমার জন্য। তাহলে তুমি কোন পাত্রটাকে সিলেক্ট করবে বলো তো? তুমি কি এই 1 নাম্বার পাত্রটাকে সিলেক্ট করবে, 2 নাম্বার করবে, 3 নাম্বার করবে, 4 নাম্বার করবে, কোনটা করবে? আচ্ছা, কেন 1 নাম্বার করবে? সঠিক যুক্তি থাকতে হবে। আমি তো এটা নিলেও আমার কাজ হচ্ছে, এটা নিলেও হচ্ছে, এটা নিলেও হচ্ছে, কারণ 5 কেজি চাল আমি যে কোনো জায়গায় নিতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে যে 5 কেজি চাল আমি নিব, কিন্তু পাত্রের সাইজ যদি বড় হয় তাহলে এই পাত্রকে আবার আমার বহন করার জন্য বা পাত্রকে সাপোর্ট দেওয়ার জন্য আবার আমার এক্সট্রা খরচ হয়ে যাবে, তাই না? তো এর জন্য আমি চেষ্টা করব সবচেয়ে ছোট বা ইফিশিয়েন্ট পাত্রটা নেওয়ার। এখন বলা হলো যে তোমাকে 100 কেজি চাল নিতে হবে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয় তুমি এই ভেরিয়েবল গুলো নিলে আর হচ্ছে না, ফার্স্টেই বলে দেওয়া হয়েছে। তখন তোমার কি করবে, এই যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবে তার ডাটা টাইপসটা বা পাত্রটা হতে হবে এই যে 100 কেজির সমান। ঠিক আছে? তো আমি একটা উদাহরণ দিয়ে এটাই বুঝালাম যে তোমাকে যে ধরনের ডেটা দেয়া হবে সেই অনুযায়ী তুমি ডেটার টাইপস গুলো বুঝে সেই অনুযায়ী তুমি হচ্ছে ডেটার ডিক্লারেশন করবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সি প্রোগ্রামে অনেক রকমের ডেটা টাইপস আছে। মানে ওই যে পাত্রগুলো বললাম না, ওই পাত্রগুলোকে ধরো আমরা বললাম ডেটা টাইপস। ওই পাত্রগুলোর টাইপস আছে, হ্যাঁ? ধরো বললাম ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই ধরনের অনেকগুলো ডেটা টাইপস আছে। তো সেই ডেটা টাইপস গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। কারণ শিক্ষার্থীরা দেখা যায় এই ডেটা টাইপস সম্পর্কে না জানার কারণে পরবর্তীতে যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে একটা প্রবলেম দেয়া হলো, খুব সহজ প্রবলেম মনে করো, বলা হলো যে তুমি কিছু সংখ্যা যোগ করবে, যোগ করে অ্যাভারেজ বের করবে। সে কি করে, সে অ্যাভারেজ বের করার জন্য সব ডেটা টাইপস ডিক্লেয়ার করে থাকে ভেরিয়েবল গুলোকে ইন্টিজার। যার ফলে দেখা যায় যে দশমিকের পরবর্তী সংখ্যা তো যেহেতু বাদ দিয়ে দেয় ইন্টিজার টাইপস, তখন তার রেজাল্ট ভুল আসে এবং এর জন্য কিছু মার্কস তার কাটা যায়। যেহেতু সে প্রবলেম সলভ করেছে ঠিক আছে, বাট সে কিন্তু ভেরিয়েবল গুলোকে ধরতে পারেনি সঠিকভাবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভেরিয়েবল গুলোকে ধরতে শিখবো। তো ডেটা টাইপস গুলো না জানলে সেটা পারবো না। দেখো ডেটা কয় ধরনের ডেটা আছে, একটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ড্রাইভ ডেটা টাইপ, আর একটা হচ্ছে ফাঁকা ডেটা টাইপ। ঠিক আছে? এখন কথা হলো কোনটা কিরকম। ধরো মৌলিক ডেটা টাইপস আবার অনেক রকমের ভাগ আছে, এক হচ্ছে ইন্টিজার, এক হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ক্যারেক্টার। এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এটা আবার সাইন টাইপ আছে, আনসাইন টাইপ আছে, শর্ট ইন্টিজার টাইপ আছে, লং ইন্টিজার টাইপ আছে। ঠিক আছে? আবার ফ্লোটিং টাইপ কিরকম আছে, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, হ্যাঁ, লং ডাবল। এরপরে আছে কি ক্যারেক্টারের সাইন ক্যারেক্টার এবং আনসাইন ক্যারেক্টার। তাহলে এই যে মৌলিক ডাটা টাইপসের আবার আলাদা আলাদা এই প্রকারভেদগুলো আছে। কোন ডাটাগুলো কি আমি একটু বলে দিই। ধরো ইন্টিজার মানে আমরা জানি পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা অনেক বড় পূর্ণ সংখ্যা নিয়ে যখন আমাকে কাজ করতে হবে তখন আমরা লং ইন্টিজার বা এই যে মাঝামাঝি বড়টা সাইজের যদি কোনো ডাটা টাইপস নিয়ে কাজ করতে হয় ইন্টিজারের, সেক্ষেত্রে আমরা শর্ট ইন্টিজার ব্যবহার করব ডাটা টাইপস হিসেবে। এরপরে আছে ফ্লোটিং টাইপ, আবার ডাবল টাইপ। ফ্লোট মানে হচ্ছে 32 বিট, ঠিক আছে? আর হচ্ছে এই যে ডাবল সেটা হচ্ছে 64 বিট। তো যখন আমরা বড় সংখ্যা মানে কোনো বড় দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, দশমিক এই যে মনে করো 2.56, এটা একটা দশমিক সংখ্যা, এই ধরনের ডেটাগুলোকে নিয়ে যখন কাজ করব তখন আমরা ফ্লোট টাইপসের ডেটা নিয়ে কাজ করব যদি ছোট হয়। আর যদি সংখ্যাটা বড় হয়ে থাকে, যে না আমি বুঝতে পারছি যে যোগ করলে অনেক বড় কোনো সংখ্যা চলে আসবে 64 বিটের, সেক্ষেত্রে আমরা ডাবল নিয়ে কাজ করব। তো সবচেয়ে বেটার হয়, যেহেতু আমার বড় এসে যেতে পারে আমি জানি না, সেক্ষেত্রে আমরা ডাবল নিয়েও কাজ করতে পারি দশমিক সংখ্যা পেলে। আর ক্যারেক্টার মানে আমরা যখন কোনো এই যে নাম এ বি সি ডি এগুলো লিখবো, ঠিক আছে, এই ধরনের ভ্যালুগুলো মানে ক্যারেক্টার লিখবো, তখন আমরা এই যে সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার এগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা ডেটা টাইপস গুলো একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, এবার আমরা শিখব সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপস এর ডেটা, এটা আসলে কেমন এবং ডেটা টাইপস কোন সময় আমরা এটা ব্যবহার করব। ক্যারেক্টার টাইপস এর ডেটা হচ্ছে সি প্রোগ্রামে ক্যারেক্টার টাইপ ডেটা নিয়ে কাজ করার জন্য CHAR, এটা কোথা থেকে আসলো, ক্যারেক্টার ওই কথা থেকে। প্রথম
চারটা ওয়ার্ড লেটার দিয়ে এটাকে নামকরণ করা হলো, ব্যবহার করা হয়। ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ঘোষণার জন্য ক্যারেক্টার কিওয়ার্ড ব্যবহার করা হয়। প্রতিটি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার 1 বাইট জায়গা সংরক্ষণ করে। 1 বাইট, আগেই মনে রাখবে যে 8 বিট সমান সমান 1 বাইট। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। 1 বাইট জায়গা সংরক্ষণ করে, তাহলে কত বিট জায়গা সংরক্ষণ করে? 8 বিট জায়গা সংরক্ষণ করে। অর্থাৎ প্রোগ্রামে ক্যারেক্টার ch, এটা মনে করো ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ডাটা টাইপস, এটা হচ্ছে তার ভ্যালু 78। এটা লেখার সাথে সাথে ওই একটা আস্কি ভ্যালু বা এই 78টাকে সে স্টোর করবে। স্টেটমেন্টের মাধ্যমে ch নামে ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবল ঘোষণা করলে কম্পাইলার প্রোগ্রাম নির্বাহকালে মেমোরিতে ক্যারেক্টার নামে 1 বাইট জায়গা বরাদ্দ করে সেখানে 78 সংরক্ষণ করবে। ক্যারেক্টার টাইপ ডেটার জন্য সিনট্যাক্স হচ্ছে কিরকম? এই যে ক্যারেক্টার এবং ভেরিয়েবল নেম, এরপরে আমরা একটা সেমিকলন ইউজ করব। তাহলে আমরা সহজে দেখি কিভাবে ডাটা টাইপস লিখবো এবং কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা ক্যারেক্টার টাইপসের ডেটা ডিক্লেয়ার করার জন্য সি, এটা লিখবো হচ্ছে সি এইচ এ আর ক্যারেক্টার, ঠিক আছে। এর জন্য আমরা ভেরিয়েবলের নাম মনে করে বললাম এ, এরপরে এই একটা সেমিকলন ইউজ করব, ঠিক আছে। তাহলে আমাদের ডেটা টাইপস ডিক্লেয়ার করা হয়ে যাবে ক্যারেক্টার টাইপসে। তো আমরা এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু লিখতে পারি, এক্সাম্পল হিসেবে যেখানে দেখানো আছে ABCD, এরকম যে কোনো কিছু নাম দিতে পারি। এরপরে আমরা শিখবো হচ্ছে ইন্টিজার টাইপসের ডেটা, যে টাইপটা আছে সেটা কিভাবে ডিক্লেয়ার করা হয় এবং এটা আসলে কোন সময় ব্যবহার করা হয়। আমি প্রথমে বলে নিয়েছি যে ভ্যালু যদি তোমার পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানে যে এই যে 1 2 এই ধরনের সংখ্যা তুমি ইনপুট নিবে, সেই ক্ষেত্রে বা এই ধরনের সংখ্যা নিয়ে তুমি কাজ করবে, সেই ক্ষেত্রে অবশ্যই ইন্টিজার টাইপস ডিক্লেয়ার করবে ভ্যারিয়েবলকে। এটার ডিক্লারেশন নিয়ম কি? প্রথমে মনে করো টাইপস দিবা, ডাটা টাইপস, তারপরে ভ্যারিয়েবলের নেম, এরপরে দিবে হচ্ছে সেমিকলন। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকলন দিবে, ঠিক আছে। এই ডিক্লারেশনের ক্ষেত্রে আপাতত এইটুকু মনে রাখলেই হবে। তো ইন্টিজার, এই যে ডাটা টাইপস লিখলাম, এরপরে আমরা বললাম হচ্ছে যে কোন একটা নাম দিব। অবশ্যই তুমি ভ্যারিয়েবল গুলো এমনভাবে নামকরণ করবে যেন তোমার বুঝতে সহজ হয় এবং তোমার টিচারও যেন দেখলে বুঝতে পারে। মনে করো তোমাকে নাম্বার ইনপুট করতে বলা হয়েছে, তুমি নাম্বারই লেখো, ঠিক আছে। নাম্বার, নাম্বার 1 এইভাবে লেখো, 1 নাম্বার তুমি ইনপুট নিচ্ছ, ঠিক আছে। তোমার টিচার দেখলেই বুঝতে পারবে যে নাম্বার 1 নাম্বার 2। তবে ভেরিয়েবলে যা নাম দিবে সেই অনুযায়ী কিন্তু তুমি ওটাকে নিয়ে কাজ করবে। হ্যাঁ, ধরো এক জায়গায় নাম 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 লিখলে NUM1, আবার আরেক জায়গায় লিখলে যে নাম্বার, তাহলে কিন্তু হবে না। যে নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো তাকে ব্যবহার করতে হলে বা সেই পাত্রটাকে ব্যবহার করতে হলে তোমাকে ওই নাম দিয়েই ডাকতে হবে তাকে। হ্যাঁ, এরপর ধরো লিখলা শর্ট ইন্টিজার। হ্যাঁ, তাহলে কি করবে? ইন্টিজার এর সামনে শর্ট এই কথাটা লিখে দিবে। লং ইন্টিজার লেখার দরকার হলে এর সামনে এই যে লং লিখে ইন্টিজার লিখে দিবে। আবার যদি আরো বড় কোনো ডেটার দরকার হয় সেক্ষেত্রে লং লং এই কথাটা 2 বার লিখবে, ঠিক আছে। এইভাবে তুমি ডেটাগুলোকে নিয়ে কাজ করতে পারবে, বড় বড় ডেটা নিয়ে অপারেশন করতে পারবে, ঠিক আছে। এরপরে আছে কি ডেটা টাইপ মডিফায়ার বা টাইপ কোয়ালিয়ার। এটা কি? দেখো, আমরা একটু এই ভিতরে যাই, সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ডেটা টাইপের প্রয়োজনে একই ভেরিয়েবলের জন্য সংরক্ষিত মেমোরি পরিসর আলাদা হয়। যে সকল কিওয়ার্ড ব্যবহার করে ফ্লোট ছাড়া অন্যান্য মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপের ব্যাপ্তি বা পরিসর এবং সংরক্ষণের জন্য মেমোরি পরিমাণ বাড়ানো বা কমানো যায়, এদেরকে ডেটা টাইপ মডিফায়ার বলে। তার মানে কি? এক কথায় এ কিন্তু এর নাম দিয়ে তুমি বুঝে যাচ্ছ যে আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি, সেটাকে আমি মডিফাই করে তার সাইজটাকে বড় করতে চাচ্ছি, ঠিক আছে। সহজ কথায় বলা যায় সি ভাষায় ব্যবহৃত মৌলিক ডেটা টাইপগুলোর জন্য সংরক্ষিত মেমোরি পরিসর, ডেটার প্রকৃতি এবং ধারণ ক্ষমতার পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য ব্যবহৃত কিওয়ার্ড সমূহকে মডিফায়ার বা কোয়ালিফায়ার বলা হয়, ঠিক আছে। টাইপ কোয়ালিফায়ার, এক কথায় আমরা একটা পাত্রের নাম দিয়েছি যে সেটা হচ্ছে 10 কেজি বহন করতে পারবে, মান তার এত, কিন্তু আমি কোনো কারণে পাত্রটাকে বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সামনে যে লং বা শর্ট এই কথাবার্তা যে লিখি, এটাকে বলা হচ্ছে কোয়ালিফায়ার। আচ্ছা,
কোন টাইপের জন্য কোন মডিফায়ার ব্যবহার করা হবে সেটা আজকে আমরা এখানে দেখব। তাহলে আমরা কি কি শিখলাম? এক হচ্ছে যে ডেটা টাইপ শিখলাম, এরপর শিখলাম ভ্যারিয়েবল সম্পর্কে, এরপর শিখলাম কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এবার এখন শিখবো যে কিভাবে বিভিন্ন মডিফায়ার ব্যবহার করে ওই ডেটা টাইপসকে মডিফাই করা যায়, সাইজকে বড় ছোট করা যায়। ঠিক আছে, তাই তোমরা কি বুঝতেছো? সাথে তো আছো আমার সাথে আশা করছি। আচ্ছা, মনে করো ইন্টিজার টাইপসে যদি একটা ডেটা ডিক্লেয়ার করি, এটা হচ্ছে 16 বিটের সাইজ থাকবে প্রথম অবস্থায়। সেই ক্ষেত্রে -32 এখান থেকে নিয়ে মানে 32,768 থেকে নিয়ে প্লাস 32,767 পর্যন্ত, মানে -2^15 থেকে প্লাস 2^15 - 1 এই পর্যন্ত সংখ্যাকে সে হচ্ছে অপারেট করতে পারবে তার এই পাত্রের ভিতরে। ওই যে বললাম যে পাত্রের একটা সাইজ আছে, ঠিক আছে? আমি মনে করো ডাটা টাইপসকে পাত্রের সাথে কল্পনা করে নিচ্ছি। হ্যাঁ, এখন এর সামনে যদি আনসাইন ইন্টিজার লিখে দিই তাহলেও 16 বিটই সে তার ধারণ ক্ষমতা থাকবে, কিন্তু আনসাইন বলার কারণে সে 0 থেকে 65,536 বা 0 থেকে 2^16 - 1 পর্যন্ত সে হচ্ছে এটা ধারণ করবে ডেটাকে। সাইন লং ইন্টিজার এর মানে হচ্ছে 32 বিট জায়গা বরাদ্দ করবে এবং তার রেঞ্জটা হয়ে যাবে 2^31 থেকে 2^31 - 1। আনসাইন লং ইন্টিজার মানে হচ্ছে 32, এটা হচ্ছে 0 থেকে 2^32 - 1। এখন ফ্লট, ডাবল এগুলোকেও বড় করা যাবে। লং ডাবল লিখলে এটা কি হয়ে যাবে 80 বিট, 80 বিট জায়গা নিয়ে নেবে। আর ডাবল মানে তো এমনি 64 বিট, আর ফ্লট মানে 32 বিট, আগেই বলেছি। এরপর আছে কি ক্যারেক্টার, সাইন ক্যারেক্টার, এটার মানে হচ্ছে 8 বিট জায়গা নেয়, যেটাকে আমরা 1 বাইট বলেছি। আনসাইন ক্যারেক্টারও 8 বিট জায়গা নেবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে মডিফায়ার ব্যবহার করে, ঠিক আছে, আমরা এটাকে মডিফাইড করতে পারবো, মানে আমার যে ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি তাকে বড় ছোট করতে পারবো। কারণ কি, মনে করো আমাকে বলা আছে যে এই পাত্রের ধারণ ক্ষমতা এত, তাহলে আমি যদি কোনোভাবে এই পাত্রের সাথে বড় আর একটা পাত্র ব্যবহার করতে পারি তাহলেও হয়। এই জন্য আমি পাত্রকে সাইজ বড় করার জন্য সেক্ষেত্রে আমরা মডিফায়ার ইউজ করবো। হ্যাঁ, ফ্লোটিং পয়েন্ট ডাটাও একইভাবে ডেটা টাইপ। হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। শুধু এমসিকিউ না, তুমি প্রবলেম সলভ করতে গেলে তোমার ডেটা টাইপ জানতে হবে, তা না হলে কিভাবে ডেটা ডিক্লেয়ার করবে বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ডাবল টাইপস এর ডেটা কিভাবে ডিক্লেয়ার করব? একই, আমরা যখন দশমিক সংখ্যা নিয়ে কাজ করব তখন ফ্লট অথবা ডাবল ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখে ফেললাম যে ডেটা টাইপ সম্পর্কে। এখন আমরা জানবো চলক এবং ধ্রুবক। চলক এবং ধ্রুবক মানে হচ্ছে কি, একটার নাম হচ্ছে ভ্যারিয়েবল, যেটা আমরা বারবার বলেছি, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে যার মানকে তুমি ধরে নিবে আগের থেকে। ঠিক আছে, মনে করো আমি এটার যদি একটা সুন্দর উদাহরণ দিই, প্রথমে আগে এখানে চলে যাই। এই যে দেখো, ভ্যারিয়েবল কেন ব্যবহার হয় এবং হচ্ছে কনস্ট্যান্ট কেন বলি সেটা একটা ছোট করে উদাহরণ দিই, আমরা বইয়ের এত ভাষা পড়বো না। ভ্যারিয়েবল মানে হচ্ছে ওর নাম দিয়ে আমরা বুঝতে পারছি যে যেটার মান ভ্যারি করতে পারে, মানে চেঞ্জেবল হতে পারে। কনস্ট্যান্ট মানে হচ্ছে যার মানটা আগে থেকে আমি ফিক্সড করে দিচ্ছি। এখন ধরো বললাম পায়ের ভ্যালু, পায়ের ভ্যালু তো আমরা জানি 3.1416, তাই না? 1416, এই ভ্যালুটা আগে থেকে ওকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, দিয়ে এই পাইকে নিয়ে যতবার আমি ব্যবহার করব ততবার আমার প্রোগ্রামের ভিতরে আমি ব্যবহার করব এবং এটাকে গ্লোবাল সেকশনে ডিক্লেয়ার করে নিব যাতে প্রোগ্রামের ভিতরে ব্যবহার করা যায়। তাহলে এটা গেল কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে, মনে করো আমি একটা ডেটা টাইপস দিলাম ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার আমি বললাম যে আমি হচ্ছে একটা নাম্বার ইনপুট নিতে চাচ্ছি, বললাম নাম্বার 1, এটাকে বললাম এই যে নাম্বার 1টা ডিক্লেয়ার করলাম এবং এখানে এই যে সেমিকলন ব্যবহার করে শেষ করলাম। এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এবং এটা এই যে ডিক্লারেশন প্রসেসটা এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে, তো এই যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয় এটা সুবিধা হচ্ছে যে বলেছে চলকের কিছু সুবিধা, ডিক্লারেশনের ভিত্তিতে এবং ডেটা ধরনের ভিত্তিতে এবং কার্যকারিতার ভিত্তিতে বেশ কিছু ব্যাপার আছে। সেটা কি, প্রকারভেদ আছে। এক হচ্ছে যে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল।
আর এই ডেটার ধরনের ভিত্তিতে কি আছে, নিউমেরিক ভ্যারিয়েবল, অ্যারে বা বিন্যাস ভ্যারিয়েবল, পয়েন্টার ভ্যারিয়েবল, স্ট্রিং ভ্যারিয়েবল, বিল্ট ইন ভ্যারিয়েবল এবং কাস্টম বা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল। আর এখানে কার্যকারিতার ভিত্তিতে কি অটোমেটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল এবং এক্সটার্নাল ভ্যারিয়েবল, রেজিস্টার ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আমি বললাম, তো ভ্যারিয়েবল এই টাইপসের ডিক্লেয়ার করা যায়। লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবল কোথায় ডিক্লেয়ার করা যায় আমি একটু ক্লিয়ার করি। গ্লোবাল ভ্যারিয়েবল কালকে বলেছিলাম, তারপর আমি কোডিং এর এরিয়া থেকে বলি। গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে যে আমি যদি এখানে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আর লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যে মেইন এর ভিতরে আমি যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যে মেইন ফাংশনের ভিতরে বা স্পেসিফিক কোনো একটা ফাংশনের ভিতরে যত যে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব, সেটাকে বলা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। কার জন্য? এই ব্যক্তির জন্য। এখন সহজে বলি যে আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় ক্ষমতাসীন লোক থাকে না, সে ওই পাড়ার ভিতরে তার ক্ষমতা। মনে করে একটা সন্ত্রাসী, সে ওই পাড়ার ভিতর তার ক্ষমতা, তাকে আমরা বলি লোকাল মাস্তান, তাই না? এই লোকাল ভেরিয়েবল হচ্ছে লোকাল মাস্তান। এ হচ্ছে ওই ফাংশনের ভিতরে মস্তানি করতে পারে, তার ক্ষমতা দেখাতে পারে। আর এই যে গ্লোবাল ভেরিয়েবল, এ হচ্ছে মাফিয়া ডন টাইপের, মানে সে ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে মস্তানি করতে পারে। হ্যাঁ, তার ক্ষমতা হচ্ছে সে যে কোনো ফাংশনের ভিতর ঢুকতে পারবে এই প্রোগ্রামের। ওকে, ঢুকে সে তার ক্ষমতা দেখাতে পারবে। তাহলে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল সহজে বোঝা গেল। হ্যাঁ, তোমরা একটু বইয়ের ভাষা পড়ে নিতে পারো চাইলেই। আচ্ছা, এরপরে আমি অন্যগুলা নিয়ে কথা বলছি না, অনেক কিছু বাংলা কথাবার্তা আছে। আমরা সবসময় চেষ্টা করব যত কম কথাবার্তায় শেখা যায়। হুম, তাহলে ভ্যারিয়েবল ডিক্লারেশন শিখলা। এরপরে মনে করো কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে যে ওই যে আমরা প্রথম দিকে বললাম যে const কনস্ট এই কিওয়ার্ড ব্যবহার করে অথবা ডিফাইন এই কথাটা ব্যবহার করে। এখন মনে করো আমরা যে প্রোগ্রামের ভিতরে আমার কোন একটা মান ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমি দুই ভাবে ইয়ে করতে পারি। এক হচ্ছে ডিফাইন এই কথাটা লিখলাম, মনে করো ম্যাক্স লিখলাম, ম্যাক্স, এটা মনে করো ভ্যালু দিলাম হচ্ছে 50। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা মনে করো লিখলাম কনস্ট্যান্ট, const কনস্ট, এই যে 3.14। ঠিক আছে, যাক, তাহলে আমরা বুঝলাম যে কনস্ট্যান্ট ডিক্লারেশন কিভাবে করে। তাহলে আমরা কনস্ট্যান্ট দুই ভাবে ডিক্লেয়ার করব। এক হচ্ছে ডিফাইন লিখে, সেক্ষেত্রে আমাদের সেমিকলন ইউজ করতে হবে না। আর এক হচ্ছে const, এই যে কনস্ট, এরপরে ডাটা টাইপ, তারপরে হচ্ছে ডেটার ভ্যারিয়েবলের নেম, এরপরে হচ্ছে আমাদের একটা সেমিকলন ইউজ করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম প্রোগ্রামের ভিতরে কোথাও আমাদের একই জিনিস যদি বারবার লিখতে হয় ফিক্সড কোনো কিছু, সেটা আমরা বারবার না লিখে ডিক্লেয়ার করে নিব আগেই। আচ্ছা, এরপরে রাশিমালা সম্পর্কে আমাদের জানার দরকার নেই, কারণ আমরা এগুলো জানি, প্লাস মাইনাস, তারপরে নট, এগুলো জানি না। পূরক, মানে আমরা যদি কমপ্লিমেন্ট করতে চাই আমরা এই যে এরকম এই সিম্বলটা ইউজ করব কিবোর্ড থেকে। আর যদি নট করতে চাই তাহলে তার সামনে এই সিম্বলটা ইউজ করব। হ্যাঁ, এটা আমাদের কিবোর্ডে আছে, এক লেখা থাকে, একের উপরে এটা সিম্বলটা দেখানো থাকে। শিফট চেপে এক চাপলে এটা আসে। আচ্ছা, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। ঠিক আছে, বাইনারি অপারেটর মানে হচ্ছে যার দুইটা ইয়ে থাকে, যে সকল অপারেটরের সাথে দুটি করে অপারেন্ড থাকে। আর টার্নারি অপারেটর কোনগুলো? যেমন ধরো তুমি ইফ এলস এর জন্য একটা কন্ডিশনাল অপারেটর আছে, মানে যেখানে কন্ডিশন দিতে পারবা, প্রশ্নবোধক চিহ্নর পরে রেজাল্ট এবং হচ্ছে ফলস রেজাল্ট, ট্রু রেজাল্ট এবং ফলস রেজাল্ট, দুইটা রেজাল্টের এখানে ইয়ে দিতে পারবা। এক কথায় কন্ডিশনাল লজিক তুমি এইভাবে লিখতে পারবা, এটাকে টার্নারি অপারেটর বলে। মানে এই অপারেটর গুলো তিনটি অপারেন্ড নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, সাধারণত বাইনারি এবং টার্নারি এই দুই ধরনের অপারেটর আমরা এখানে কাজ করব। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? এই যে ইকুয়াল যে অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে যে এই পাশে যা কিছু থাকবে তা কিছুকে সে ভ্যালুটা এখানে বসিয়ে দিবে, এর জন্য বসিয়ে দিবে। হ্যাঁ, আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আমরা জানি, গাণিতিক অপারেটর। ডাবল এন্ড মানে হচ্ছে এন্ড অপারেটর। এই যে ডাবল এই স্টেট দাগ মানে হচ্ছে অর অপারেটর। ঠিক আছে, এটা পাবা হচ্ছে ইন্টারের উপরে থাকে এটা সিম্বলটা। নট অপারেটর এটা। এরপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর একটা জিনিস মনে রাখবা, যদি আমরা কোনো কিছুর ইকুয়ালিটি টেস্ট করতে চাই তাহলে আমাদেরকে ইকুয়াল ইকুয়াল এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, মনে করো বললাম এর ভ্যালু হচ্ছে একটা, সেটা মনে করো বললাম যে এর ভ্যালু হচ্ছে 5, তো এর ভিতরে আমার 5 আছে, তো 5 কি 5 এর সমান? এই যে এইভাবে ইকুয়ালিটি টেস্ট করতে যাচ্ছি, ইকুয়াল ইকুয়াল এত, যদি এটা ট্রু হয়, মানে একটা কন্ডিশন দিয়ে বললাম ইফ এ ইকুয়াল ইকুয়াল 5, যদি এটা হয় তাহলে এটা করো, আদারওয়াইজ অন্যটা করো।
এইভাবে আমরা কন্ডিশনাল চেকের ক্ষেত্রে আমাদের এই অপারেটর গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন বিট ওয়াইজ অপারেটর, এই অ্যান্ড কে তুমি যদি লেখো শুধু সিঙ্গেল অ্যান্ড, তাহলে সেটা বিট ওয়াইজ অপারেটর হিসেবে কাজ করবে। তারপরে ধরো এটা বিট ওয়াইজ অর, হ্যাঁ, তারপরে শিপ লেফট, শিপ রাইট, একের পরিপূরক, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো শেখা গেল। কিছু কিওয়ার্ড মনে রাখবে তোমরা। কিওয়ার্ড মানে হচ্ছে যেগুলো তুমি ভ্যারিয়েবলের নাম দিতে পারবে না, এগুলো সির ভিতরে আগে থেকে কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন ধরো ডাবল, এটা একটা ডাটার টাইপস, ইন্টিজার এটা একটা ডাটার টাইপস, তারপরে ইফ, ইলস, ফর, এগুলো তুমি লিখতে পারবে না। এগুলো হচ্ছে ছোট হাতের আগে থেকেই কিওয়ার্ড হিসেবে সিতে বলে দেয়া আছে যে এগুলো সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড, এগুলো ব্যবহার করে তুমি কোনো না কোনো কাজ করতে পারবে। এই যে এখানে বলে দেয়া আছে যে কিওয়ার্ড ব্যবহারের নিয়ম। ওকে, আমরা যেহেতু রিভিশন টাইপস এর ক্লাস করতেছি, এই জন্য আমরা ফোকাস করব বেশি বেশি শেখার মেন জায়গাগুলোতে। হ্যাঁ, যেগুলো তোমাদেরকে বই পড়ে শিখতে হবে সেগুলো তোমরা বাসায় বসে শিখতে পারবে। হ্যাঁ, যেমন দেখো স্ক্যানএফ এটা লিখলাম, এরপরে আমরা এই যে পার্সেন্টেজ ডি লিখেছিলাম না, এখানে পার্সেন্টেজ সি লিখেছি, মানে আমরা একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে পার্সেন্টেজ সি লিখতে হবে। আমি একটা ইন্টিজার টাইপসের ডেটাকে দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে পার্সেন্টেজ ডি লিখতে হবে। আমি একটা ফ্লোটিং টাইপসের ডেটা দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে পার্সেন্টেজ এফ লিখতে হবে। আমি একটা ডাবল টাইপসের ডেটা দেখাতে চাচ্ছি, তার সেক্ষেত্রে পার্সেন্টেজ এল এফ লিখতে হবে, মানে লং ডাবল। এখন কোনো কারণে আমার ক্যারেক্টার ইনপুট নিতে হবে স্পেস সহ, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ব্যবহার করব। ঠিক আছে, যে পাওয়ার দেওয়ার জন্য একটা সিম্বল ইউজ করতেছিলাম না, এক্সঅর, সেটা, এবং এন, এটা হচ্ছে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, এরপরে আসো আমরা হচ্ছে আরো কিছু জিনিস শিখে এরপরে আমরা কোডিং এ চলে যাব, বিভিন্ন প্রবলেম সলভ করব। আমরা প্রথমে কি শিখছি যে সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স, মানে ভাষাগুলো কিভাবে লিখতে হয়। ঠিক আছে, এর কি কোন কোন ফাংশন, ইউজার ইনপুটের যে ফাংশনগুলো কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় সেগুলো শিখছি আমরা। ঠিক আছে, এরপরে আমরা শিখবো যে কিভাবে কোনো না কোনো প্রবলেম সলভ করতে হয়। যেমন দেখো এই যে এখানে বলা হয়েছে এই চারটা, যে এই যে পার্সেন্টেজ সি ক্যারেক্টার টাইপস এর ইনপুট আউটপুটের জন্য, পার্সেন্টেজ ডি ইন্টিজার ডাটা টাইপস এর জন্য, এই যে লং ইন্টিজার এটা হচ্ছে এলডি, এরপরে ফ্লট এর জন্য হচ্ছে ই বা এফ ব্যবহার করা হয়, এই যে ফ্লট এফ। আর এটা হচ্ছে ফ্লট টাইপ মানে এক্সপোনেনশিয়াল ই নোটেশন ইনপুট এবং আউটপুটের জন্য। তারপরে হচ্ছে বড় হাতের ই মানে হচ্ছে ফ্লট টাইপ, মান এক্সপোনেনশিয়াল, আমরা ই টু দা পাওয়ার বলি না সেরকম। এল এফ ডাবল লং, যেটাকে আমরা বলছি হচ্ছে লং ফ্লট এল এফ, আর এটার ক্ষেত্রে এল বি লং ইন্টিজার। হ্যাঁ, এরপরে আমরা আরো কিছু দেখেছি, এত মনে রাখতে পারবে না, এই জন্য এসটা মনে রাখো স্ট্রিং এর জন্য, এবং সি এগুলো জাস্ট হালকা পাতলা জিনিস মনে রাখলে হবে। আর ওই যে বললাম যে স্ট্রিং টাইপ মান ইনপুট আউটপুট করার জন্য আমাদের এইটা ব্যবহার করা হয়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই হবে। এরপরে আমরা নিউ লাইনের জন্য কোনটা নিব, ট্যাবের জন্য কোনটা ব্যবহার করব, তারপরে হচ্ছে আর এটা কেন ব্যবহার করব স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, যেমন আউটপুট পরবর্তী নতুন লাইনের শুরুতে প্রদর্শনের জন্য, নতুন লাইনটা যেখান থেকে শুরু হয় সেখান থেকে আমরা এটা দেখাবো। তো এই বিষয়গুলো জাস্ট তোমাদের হচ্ছে প্রোগ্রামকে সুন্দর করার জন্য এটা ব্যবহার করা হয়। একটা কাজ করি, আমরা এই প্রত্যেকটাকে আমরা লিখে নিই। হ্যাঁ, প্রত্যেকটার আউটপুট আমরা দেখতে চাচ্ছি, মনে করো আমরা এই প্রোগ্রামটাকে এর ভিতরে মডিফাই করি। হ্যাঁ, মনে করো এগুলোকে সব কেটে দিই, এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। এই যে আমরা যেগুলো দেখলাম এগুলোকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, মনে করো এখানে একটা দিলাম। ঠিক আছে, এরপরে আরো কিছু নিয়ে নিই। এখন চলো আমরা এটাকে রান করি। এই যে রান করলাম, এটা খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে, যেহেতু এটা অনেক পাশাপাশি দেখা যাচ্ছে, এটার জন্য আমি একটা কাজ করি, এই প্রত্যেকটার পরে একটা করে নিউ লাইন দিয়ে দিই। হ্যাঁ, এইখান থেকে একটা করে নিউ লাইন দিয়ে দিই, তাহলে হবে কি এই প্রত্যেকটা জিনিস নিচে নিচে দেখাবে, এটার পরে এটা, এটার পরে এটা নিচে নিচে দেখাবে। তো আমাদের এই একই সাথে আমরা হচ্ছে যে জিনিসটা দেখব সেই জিনিসটারই প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখে নিব, তাহলে হবে কি যে ওটা আমাদের মনে থাকবে। খালি খালি থিওরি, আসলে এই আইসিটি সাবজেক্টটা শুধু শুধু থিওরি পড়ে কোনো লাভ নেই, এখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমাদের দেখা উচিত। এই জন্য আমি মনে করি এই একমাত্র সাবজেক্ট যেটা হচ্ছে অনলাইনে সব থেকে পারফেক্ট ভাবে শেখানো সম্ভব একজন স্টুডেন্টকে। আচ্ছা, এই যে দেখো
একেবারে নিচে নিচে এসেছে না? এবার প্রত্যেকটার আউটপুট দেখো ডিফারেন্ট। আমি একটু এই কোডের সাথে একটু আউটপুটটাকে বিশ্লেষণ করি। হ্যাঁ, আসো কোডের সাথে আউটপুটটাকে বিশ্লেষণ করি, দেখি কি অবস্থা হয়। মনে করো এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা 1 নাম্বার লাইন, ঠিক আছে। এখানে আমরা একটা কথা লিখেছি, সেটা হচ্ছে দিস ইজ, এরপরে নিউ লাইন দিয়েছি, তারপর ঢাকা কলেজ। এই যে দেখো দিস ইজ এই কথাটা প্রথম লাইনে, নিউ লাইন পাওয়ার সাথে সাথে পরবর্তী লাইনে ঢাকা কলেজটাকে দেখাচ্ছে। তারপরে দিস ইজ, তারপর একটা ট্যাব ব্যবহার করেছি। ট্যাব ব্যবহার করার মানে হচ্ছে 4টা স্পেস নিয়ে নিবে, ঠিক আছে। এই যে 4টা স্পেস পরে গিয়ে ঢাকা কলেজ দেখাচ্ছে। এরপরে আমরা টিটি এটা লিখেছি 4টা স্পেস পরে গিয়ে, এই যে দেখো ঢাকা কলেজ দিস ইজ, এই যে 4টা স্পেস পরে গিয়ে তারপরে হচ্ছে দিস ইজ, এরপরে আর, এই যে আর কথাটা লিখেছে। আচ্ছা, কিছু জিনিস এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নিউ লাইন আবার ইউজ করা হয়েছে, এই কারণে অনেক সময় অনেকটাতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এরপরে এই যে আমরা ও আচ্ছা, এর ভিতরে আবার এই যে ডাবল কোটেশন ইউজ ছিল, তো ঠিক মতো ইউজ হয়নি, এই জন্য আউটপুট আসতেছিল না। দেখি, আচ্ছা এইবার আমরা তাহলে এর ইনপুট এবং আউটপুট জিনিসটা বুঝে গেলাম। তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে ব্যবহারিক অংশ। আমরা ব্যবহারিক অংশের ভিতরে যা কিছু শিখবো সবকিছু হচ্ছে কোড ব্লকসে দেখবো, আমি যে লেকচার দিচ্ছি। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাসায় তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে, অবশ্যই কোনো না কোনো মোবাইল বা কোনো না কোনো মাধ্যমে। আমরা উদাহরণ 1 থেকে শুরু করব। হ্যাঁ, উদাহরণ 1টা আমরা এখানে প্রথমে পড়বো, জানবো, এরপরে আমরা নিজেরা ট্রাই করব। উদাহরণ 1-এ আমাদের প্রশ্নে বলা হয়েছে শুধুমাত্র একটি ক্যারেক্টার ইনপুট দিয়ে তা আউটপুট দেখানোর জন্য প্রোগ্রাম লিখব। এখন একটা মাত্র ইনপুট নিব, একটা মাত্র আউটপুট দিব। আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা একটা ফাংশন শিখেছিলাম, সেটা হচ্ছে গেট চার। এটা দ্বারা একটা মাত্র ক্যারেক্টারকে ইনপুট করা যায়। আর একটা শিখেছিলাম পুট চার, এটা দ্বারা একটা মাত্র ইনপুট মানে ক্যারেক্টারকে আউটপুট করা যায়। ঠিক আছে, তো আমি এখন এইখানে যা কিছু লেখা আছে সবকিছুকে কেটে দিচ্ছি। ঠিক আছে, সবকিছুকে লিখে দিচ্ছি। এখন ধরো এটাকে আমি ক্যারেক্টার একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম এ, এটাকে আমি ইনপুট করতে চাচ্ছি কি দ্বারা? আমি বললাম যে গেট চার, গেট চার এটাকে ইনপুট করতে চাচ্ছি। আর যেহেতু আমি বললাম যে আমার একটা মাত্র ইনপুট নিতে হবে, ঠিক আছে, ক্যারেক্টার, আর ওই একটা মাত্র ক্যারেক্টারকে আবার আউটপুট দিতে হবে। এটাকে আগে কেটে দিই। ঠিক আছে, সেই প্রবলেম অনুযায়ী আমি সেটা করছি। এখন কথা হলো যে কার ভিতরে ইনপুট নিব? এ যে ক্যারেক্টারটা ডিক্লেয়ার করলাম, এ টাইপস এর ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতরে এটাকে নিব। পুটচার এটার ভিতরে আমরা কাকে আউটপুট দিতে চাচ্ছি? এ টাইপস এর ভেরিয়েবলটাকে। এখন চলো আমরা এটাকে আউটপুট দেখি, যে ইনপুট দিলে আউটপুট দেখাচ্ছে কিনা। ইনপুট দিলাম মনে করো জি, ঠিক আছে, আউটপুট কি জি দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে। তাহলে আমাদের যেটা আমরা প্রবলেম বলেছে সেটা আমরা সলভ করে ফেলেছি। ঠিক আছে, তো এই যে আউটপুট জিনিসটা বুঝতে পারছি কিনা এটার জন্য আমাদেরকে একটা কাজ করেছে, ভিতরে প্রিন্টএফ এই ফাংশনটা ব্যবহার করেছে। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করে একটা ডিফাইন করি যেটা অ্যাকচুয়ালি আমার আউটপুট। ধরো আমি বললাম এ ইনপুট করব, আউটপুটও এ দেখাবে। এই যে দেখো এ ইনপুট করেছি, আউটপুটও এ দেখিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রবলেমের সলিউশন আমরা করে ফেলেছি, যে আমাদের এখানে বলা ছিল শুধুমাত্র একটি ক্যারেক্টার ইনপুট করব এবং তা আউটপুট দেখাবে, এবং এখানে বলা ছিল গেট চার এবং পুট চার ফাংশনের ব্যবহার করতে হবে। এবার আমরা আরেকটা কাজ করব, উদাহরণ 2-এ একাধিক শব্দ বিশিষ্ট স্ট্রিং এর ইনপুট অপারেশন গেটস এবং পুটস এটা দিয়ে করব। ঠিক আছে, তাহলে একাধিক যেহেতু, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা কাজ করব যে ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করে নেব। ঠিক আছে, এরপরে আমরা এটাকে কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই যে ক্যারেক্টার এ, এটাকে আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করি। এখানে লিখে দিই 20, এটার সাইজ বলে দিলাম। এবার মনে করো বললাম যে যেহেতু এ কে ইনপুট করব, তাহলে গেটস, ঠিক আছে, এটাকে আমরা এই ফাংশনের ভিতরে এ কে ইনপুট করছি, আর আউটপুটে দেখাচ্ছি হচ্ছে পুটস, পুটস। ঠিক আছে, এবার এটাকে আমি রান করছি। হ্যাঁ,
হ্যাঁ, scanf দ্বারাও ইনপুট নেওয়া যায়, কিন্তু এই যে গেটস এবং পুটস এই ফাংশন দিয়ে ইনপুট নিলে তোমার হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিতে সহজ হয়। যেমন ধরো তুমি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য জাস্ট ছোট্ট একটা ফাংশন লিখে দিয়েই হয়ে যাচ্ছে। মানে এক কথায় ক্যারেক্টার এবং স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনগুলো তৈরি করা। স্ক্যানএফ প্রিন্টএফ দিয়েও নেওয়া যাবে, কিন্তু এখানে বলা আছে যে গেটস এবং পুটস এবং গেট চার পুট চার ইউজ করতে হবে এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম বাংলাদেশ, মনে করো এটাকে লিখলাম, এ দেখো আউটপুটও বাংলাদেশি দেখাচ্ছে। এখানে তুমি যদি স্পেসও দাও সেটাও এখানে দেখাবে। আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, যে আউটপুট দেখো আই অ্যাম এ স্টুডেন্ট দেখাচ্ছে। তাহলে এটার সুবিধা কি, স্ক্যানে প্রিন্টএফ দিয়ে যদি নাও সেক্ষেত্রে একটা এক্সট্রা একটা কথা লিখতে হয়, সেটা না লিখলে স্পেসের পরে আর নিতে চায় না ইনপুট। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে ওই স্পেসটা কনসিডার করে, মানে তুমি স্পেস দাও আর যাই দাও ও টোটালটাকে ধরে আউটপুট দেখায় দেয়। ঠিক আছে, তো সহজে ইনপুট আউটপুটের জন্য স্ট্রিং এর জন্য আমরা এই গেটস এবং পুটস এটা ব্যবহার করব। স্ক্যানে প্রিন্টএফ দিয়েও আমরা এখন কাজ করব। দেখো এখানে বলছে যে এই একই কাজ আমরা স্ক্যানে প্রিন্টএফ দিয়েও করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের এই যে এই কথাটুকু লিখতে হতো, এই যে একটা এটাকে কি বলে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হতো এবং একটা এন লিখতে হতো। আমি এই কাজটা আমরা হচ্ছে স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে করি। হ্যাঁ, স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে ঠিক এই সিমিলার কাজটা করব, সিমিলার কাজটা স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে করব। দাঁড়াও, আসো দেখি এই ক্ষেত্রে কি ঘটে। ক্যারেক্টারে একটা ইনপুট নিলাম নেম, এটা আমরা এখানে আউটপুট দেখাবো। আচ্ছা, এবার রান করবে প্রোগ্রাম। রান করলো, আমি ধরো ইনপুট দিলাম আই অ্যাম এ স্টুডেন্ট। ঠিক আছে, এই যে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, থ্যাংক ইউ এই কথাটা দেখাচ্ছে। তার মানে মাল্টিপল ক্যারেক্টার যদি ইনপুট করি বা যেটাকে আমরা বলছি স্ট্রিং কে ইনপুট করি, সেই ক্ষেত্রে আমাদের এই কথাটুকু লিখতে হবে। মনে থাকবে, এই যে একটা ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে ব্যাকস্ল্যাশ এন এবং এর সামনে একটা এই সিম্বল ব্যবহার করতে হবে, পাওয়ার সিম্বল, বা একটু আগে দেখলাম যে লজিক্যাল এক্সঅর এর সিম্বল এটা। হ্যাঁ, এটা ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা একটি স্ট্রিং ইনপুট করছি জন্য এস লিখতে হবে। আউটপুট দেখানোর জন্য সেখানে আমরা এস লিখবো। এখন কথা হলো, এটা যদি আমি না লিখতাম তাহলে কি হতো, তাহলে ওই যে আমার হচ্ছে ইনপুট নিত, মনে করো এটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিচ্ছে তো, বা এসিডি, সেক্ষেত্রে ইনপুট নিত কিন্তু ওই যে স্পেসের পরে আর আউটপুট দিত না। ধরো আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, এই কথাটা মনে করো লিখলাম, এটাকে ইনপুট করলাম। এই যে দেখো আইটাই কেবলমাত্র ইনপুট নিয়েছে, খেয়াল করো, বাকিগুলো আর ইনপুট নেয়নি কিন্তু, মানে ওই স্পেস পাওয়ার সাথে সাথে ও আর ইনপুট নিতে পারবে না। তো এই জন্য আমাদের হচ্ছে আগের ওইটা লিখেছিলাম, এই যে এটা লিখেছিলাম। এটা লেখার কারণে আমি স্পেস দিলেও সে ইনপুট নিতে সক্ষম। ঠিক আছে, মনে করো আই অ্যাম এতটুকু লিখলাম, ইনপুট করলাম, এই যে দেখো স্পেস করেছি সেটাও নিয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো তোমাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা উদাহরণ বাসায় প্র্যাকটিস করব কোনটা, 3। তারপরে হচ্ছে এখানে দেখো আপার কেস এবং লোয়ার কেস লেটারের একটা ইয়ে দেখানো আছে, প্রবলেম দেখানো আছে। ছোট হাতের অক্ষরকে তুমি লিখবে এবং আউটপুট দেখাবে বড় হাতের অক্ষর। ঠিক আছে, তো এখানে যে কাজটা করেছে যে টু আপার টু লোয়ার এই ফাংশন তোমরা ব্যবহার করবে না, তোমাদের জন্য আমি এখানে শিখিয়ে দিচ্ছি আস্কি ক্যারেক্টার ব্যবহার করে করবে। এই যে এইটা ইউজ করবে, এই যে n-32 বা n+32 এই প্রবলেমটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের বাসার কাজ হলো যে এই প্রবলেম 5, 6 এগুলো, তারপরে এই যে আরো প্রবলেম আছে, হ্যাঁ, কিবোর্ড থেকে ডেসিমাল বা দশমিক সংখ্যা ইনপুট দিবে, যেটা আউটপুট দেখাবে অক্টাল বা হেক্সা সংখ্যা। ঠিক আছে, দশমিক মানে 10, 20, 25 এরকম ইনপুট দিবে, কিন্তু আউটপুট দেখাবে অক্টালে। ঠিক আছে, হেক্সায়। ঠিক আছে, অথবা দেখাবে যে হেক্সা হলে এক্স লিখবে, অক্টাল হলে ও লিখবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। আগামী দিন আমরা আরো কিছু শিখবো, যেমন এই যে কেন এই পার্সেন্টেজ সি লেখা হচ্ছে একটি ক্যারেক্টার প্রদর্শনের জন্য, 2c কেন লেখা হচ্ছে, হ্যাঁ, nc কেন লেখা হচ্ছে, তারপরে এই যে পয়েন্ট এন বা এম এটা কেন লেখা হয়। তো এই বিষয়গুলো শিখবো। এগুলো শিখে আমরা কোডিং করা
মানে আমার সামনে যে কোনো প্রবলেম আসলেই যেন আমি আমার মতো করে খাতায় লিখতে পারি। হ্যাঁ, আমি তো এখানে খাতা পাচ্ছি না, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই সফটওয়্যারটাতে দেখাচ্ছি, যেটা একটা কম্পাইলার। কিন্তু তোমাকে তো এক্সামের সময় কম্পাইলারে লিখতে পারবে না, তোমার খাতায় লিখতে হবে। তো তোমাকে তখন খাতায় এইভাবে লিখতে হবে যে প্রবলেমটা চিন্তা করবা, দেন হচ্ছে তোমাকে এইভাবে এই যে কম্পাইলারে যেভাবে লিখছি ঠিক এইভাবে তোমাকে খাতায় লিখতে হবে। ঠিক আছে? হ্যালো, তখন তোমরা এইভাবে ফরম্যাটটাকে এইভাবে লিখবে। ঠিক আছে? একই জিনিস, যেমন আমার মাথায় আছে, তোমরা io ডট এইচ, এখানে কয়েকটা লাইন আরো হবে, stdio ডট এইচ, এইভাবে তোমরা খাতায় লিখবে। এরপরে লিখবে ওই যে ইন্টিজার মেইন। ঠিক আছে? ঠিক আছে, এর ইন্টিজার মেইন। এখানে আসলে আমি যেহেতু মাউস দিয়ে লিখছি এই জন্য ভালো হচ্ছে না। তোমরা এরকম একটা সাদা খাতায় সুন্দর করে ফরম্যাট গুলো লিখবে এবং তোমাকে যে প্রবলেম বলা হয়েছে সেই প্রবলেমটাকে চিন্তা করবে, যে প্রবলেম সলভ করতে আমার কয়টা ভ্যারিয়েবল লাগবে, কিভাবে চিন্তা করবে। ধরো বললাম যে তুমি দুটো সংখ্যার যোগ করো, তাহলে দুইটা সংখ্যার যোগ করো মানে কি, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, তাহলে দুইটা ভেরিয়েবল। এখন এই দুজনকে যোগ করে তো আমার একটা পাত্রে রাখতে হবে, তাই না? তাহলে সেই পাত্রের নাম দিলাম মনে করো সাম। তাহলে এই যে পাত্র এর ভিতরে রেখে দিলাম। ওকে, এখন এই ডেটাগুলো কি টাইপসের, পূর্ণ সংখ্যা, তাহলে টাইপসটা আমি বলে দিলাম ইন্টিজার। ঠিক আছে? তাহলে হয়ে গেল কি, আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল না? প্রবলেমের ভিতর থেকে আমাকে সলিউশন চিন্তা করতে হবে। হ্যাঁ, ধরো বললাম অ্যাভারেজ বের করো। এখন আমার অ্যাভারেজ বের করতে হলে আমি একটা মনে করো কি কি সংখ্যা বের করব, মনে করো বললাম দুটি সংখ্যার অ্যাভারেজ বের করো, তাহলে এ একটি সংখ্যা, বি একটি সংখ্যা, এবং এভিজি অ্যাভারেজ এটা একটা ভেরিয়েবল যার ভিতরে অ্যাভারেজটা বের করে রাখবো। এখন এই যে বের করলাম, এখন কথা হলো ভ্যারিয়েবল কি কি হলো, এ বি হলো। এখন কি টাইপসের ভ্যারিয়েবল হবে, যেহেতু অ্যাভারেজ বের করতে গেলে ভাগ করতে হতে পারে, ভাগ করতে হবেই, মাস্ট। আমি বুঝছি যে এখানে ফ্লটিং চলে আসবে, মানে দশমিক সংখ্যা আসবে, তাহলে ফ্লট ডিক্লেয়ার করে দেব। ঠিক আছে? তাহলে কিভাবে আমরা প্রবলেমের থেকে ভ্যারিয়েবল কল্পনা করতে পারি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি পারবে? আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করব। বাসার কাজ লিখে নাও। বাসার কাজ হলো যে যে প্রবলেম গুলো আমরা দেখছি, এই যে উদাহরণ তোমার হচ্ছে 5, 6, 7 এরকম অনেক প্রবলেম আছে, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, খাতাতে প্র্যাকটিস করব, এবং হচ্ছে এই কম্পাইলারেও প্র্যাকটিস করব। মোবাইল কম্পাইলারে ব্যবহার করার জন্য সিপিপি ড্রয়েড নামে একটা সফটওয়্যার আছে, অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যায়। আর কম্পিউটারে ব্যবহার করলে আমরা হচ্ছে কোড ব্লকস এই সফটওয়্যারটা ব্যবহার করব। মাথায় থাকবে। আজকে তাহলে এটা সমাপ্ত করছি।